আসন্ন আপাতমের প্রেক্ষিতে লক্ষ্য করে আমরা এই বিশেষ অনলাইন ব্যাচে সোশ্যাল সায়েন্সের ভূগোলের আমরা বিশেষ টপিকটি ডিসকাস করা শুরু করব। সেটা হচ্ছে বায়ুর কাজ। দেখো, টোটাল দুটো অংশে ভাগ করে ক্লাস নেব, যেখানে বায়ুর কাজের প্রথম অংশে আমি আলোচনা করব যে বায়ুর সঞ্চয় কার্যতা বিরূপ সম্পর্কে। দেখো, বায়ু যখনই আমরা কাজ আলোচনা করবো, তাহলে কাজ কিন্তু মোটামুটি দু ধরনের হয়। একটা ক্ষয় কার্য, একটা সঞ্চয় কার্য। দেখো, ক্ষয় কার্যটা আমরা সেকেন্ড ক্লাসে ডিসকাস করব, তার সঙ্গে কিছু স্পেশাল ইনফরমেশন আলোচনা করে নেওয়া প্রয়োজন। আজকের ক্লাসের প্রথম টপিক হেডিং করে নাও যে বায়ুর সঞ্চয় কার্য। খুব গুরুত্বপূর্ণ টপিক, ইম্পর্টেন্ট টপিক, নোট ডাউন করবে। বায়ুর সঞ্চয় কার্য কঠিন টপিক বলতে পারি, কারণ এই এই কারণেই এটাকে কঠিন টপিক বলবো। এর মধ্যে প্রচুর ইনফরমেশন থাকে, জিকে ওরিয়েন্টেড প্রচুর কোশ্চেন আসতে লক্ষ্য করা যায়। দেখো, সঞ্চয় কার্য কথাটাকে হাইলাইট করছি এই কারণেই যে এই সঞ্চয় কার্যের দরুন বেশ কিছু ভূমিরূপ কিন্তু গঠিত হয়। আমাদের এই ভূমিরূপগুলোর নাম জানতে হবে। শুধু তাই নয়, ভূমিরূপগুলো কোথায় কোথায় লক্ষ্য করা যায় এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। এগুলো করতে করতে আমরা কিছু কিছু টপিকের ইংলিশ টার্মগুলো জানবো, কারণ ইংলিশ টার্মগুলো জানাটা উচিত। দেখো, 2016 সালের আপার প্রাইমারি যে কোশ্চেন এসেছিল, সেই কোশ্চেনে কিন্তু এই প্রাকৃতিক ভূগোলের অংশ থেকে বেশ কিছু কোশ্চেন ছিল। তবে সেই কোশ্চেনের যদি স্ট্যান্ডার্ড আলোচনা করি, কিছুটা ইজি ছিল। সেই রকম ইজি এই বছর হবে বলে কিন্তু আমি মনে করি না। কারণ তোমরাও জানো, প্রাথমিক টেটের স্ট্যান্ডার্ডও দিনকে দিন পরিবর্তিত হচ্ছে এবং আরো কঠিন হচ্ছে। আপার প্রাইমারি যদি সেরকম মনে করি, তো এর সোশ্যাল সায়েন্স টপিক এবং সায়েন্সের স্টুডেন্টদের জন্য ম্যাথ আর সায়েন্স টপিক দুটোই কিন্তু বেশ কঠিন আসতে চলেছে। ঠিক আছে, চল তাহলে সঞ্চয় কার্যের ব্যাপারটা কি, যে বায়ুর গতিপথে কোনো কঠিন শিলাখণ্ড, কোনো ঝোপঝাড়, উচ্চভূমি যদি কোনো অবস্থান করে, তাহলে সেটি কি হয়, বায়ুর গতি দ্বারা বাধাপ্রাপ্ত হয়। এবং ওই বায়ুর গতির দ্বারা বাধাপ্রাপ্ত যখন হচ্ছে, তখন বায়ুর মধ্যে যে বালি বা অন্যান্য ধূলিকণা বহন করতে থাকে বায়ু, সেটা অধক্ষেপ্ত হতে শুরু করে। এই যে অবক্ষিপ্ত হচ্ছে, এর দরুন কিন্তু বেশ কিছু ভূমিরূপ গঠিত হয়। তাহলে ভূমিরূপের মধ্যে আমরা এটাকে এইভাবে ক্লাসিফাই করব। ভালো করে দেখো, খুব তাড়াতাড়ি নোট ডাউন করো। আজকে কিন্তু এই সঞ্চয় কার্যের বড় টপিকটা শেষ করতেই হবে, পরের দিন ক্ষয় কার্যটা ডিসকাস করব। দেখো, পাঁচটা ভাগে ভাগ করা যায় ভূমিরূপকে। তার মধ্যে সব থেকে যেটা ইম্পর্টেন্ট, প্রত্যেকেই কম বেশি জানি, বালিয়াড়ি। ওকে, প্রত্যেকে নোট ডাউন করো ফার্স্টে বালিয়াড়ি। দেখো, এই বালিয়াড়ি টপিকটাই আমি আলাদা করে আলোচনা করব, কারণ বালিয়াড়িটাই আলাদা করে একটা চ্যাপ্টার হিসাবে পরবর্তী ক্ষেত্রে পড়তে হয়। এখানে আসলে জানার প্রয়োজন নেই, এই বালিয়াড়িটা স্টার্ট দিয়ে রাখো। আমরা নেক্সট পেজে বালিয়াড়ি বলে হেডিং করে একটা শুধু বালিয়াড়ি সম্পর্কে আলোচনা করব। তাহলে দ্বিতীয় ভাগ কি, লিখে রাখো শৈলশিরা। দেখো, শৈলশিরা কথাটা তোমরা মনে হতেই পারে, স্যার এটা কি হিমবাহের মতো? একেবারেই তাই। বালির শৈলশিরা কিন্তু বলা হয়। ঠিক আছে, যাকে স্যান্ড রিচ বলে, বালির শৈলশিরা। ব্যাকেটে বালির কথাটা লিখে দিতে পারো। থার্ড হচ্ছে লোয়েস। লোয়েসটা ল্যাটিন ওয়ার্ড, এর কিন্তু সেরকম কোনো বাংলা নেই। লোয়েসকে আমরা লোয়েসই বলি, LOESS। এটা কিন্তু জার্মান ওয়ার্ড আর কি, ওয়ার্ড নয়, জার্মান ওয়ার্ড লোয়েস। ওকে, নেক্সট 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর হয়েছে, 4 নম্বর নোট ডাউন করো যে স্যান্ড রিপল, বালির তরঙ্গ। বালির তরঙ্গ, বালির তরঙ্গ। আর লাস্ট নোট ডাউন করবে যে স্যান্ড সিট। সিট মানে পাত আমরা জানি, তো লিখে নাও বালি পাত বা বালির পাত। ওকে, খুব গুরুত্বপূর্ণ। প্রতিটার আমি ইংলিশ টার্ম কিন্তু আলোচনা করে এখানেই এই টপিকটা, মানে বালিয়াড়ি বাদ দিয়ে শৈলশিরা, লোয়েস, তরঙ্গ, পাত আমরা ডিসকাস করে নেব। তাহলে শৈলশিরা যখন আলোচনা করতে যাচ্ছি, এর ইংলিশ টার্মটা নোট ডাউন করে নাও যে স্যান্ড রিচ। ওকে, লোয়েস। লোয়েসটা নিজেই ল্যাটিন শব্দ, এটা কিন্তু LOESS। অ্যাকচুয়ালি লোয়েস শব্দটা এসছে কি থেকে, জার্মান শব্দ লোজ থেকে, LOSS। লোজ কথার অর্থ সূক্ষ্ম পলি। ঠিক আছে, বালির তরঙ্গ লিখে রাখো, স্যান্ড রিপল। এক্সট্রা ইনফরমেশনের জন্য বলছি, এ মনে রাখতেও পারো, নাও পারো। ওকে, বালির পাত, স্যান্ড সিট। সিট মানে পাত, তোমরা কম বেশি প্রত্যেকেই জানো। চলো, বালির এটা বাদ দিয়ে বাকিগুলো একটু আলোচনা করা যাক। তাহলে শৈলশিরা কাকে বলে? বায়ুর গতিপথে যদি কোনো একটা বাঁধ টাইপের কোনো কিছু থাকে, বা কোনো শক্ত কোনো ধূলি মানে পাথরের অবস্থান থাকে, তাহলে বায়ুর দ্বারা বাহিত ওই যে ধূলিকণা বা বালি, ওটি ওই শক্ত শিলাখণ্ডের ধারে আটকে একটা সুদীর্ঘ
বাঁধের ন্যায় ভূমিরূপ গঠন করে। তাহলে এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় বালির শৈলশিরা। মনে থাকবে, এগুলোকে বলা হয় বালির শৈলশিরা। তাহলে এর ক্ষেত্রে দুটো ইনফরমেশন মনে রাখার প্রয়োজন, যে বাঁধের ন্যায় সুদীর্ঘ। নোট ডাউন করে নাও, বাঁধের ন্যায় সুদীর্ঘ। ওকে, বাঁধের ন্যায় সুদীর্ঘ। ওকে, এমনকি নেক্সট নোট ডাউন করবে যে এগুলি প্রায় 160 কিলোমিটার, প্রায় 160 কিলোমিটার চওড়া হতে লক্ষ্য করা যায়। ঠিক আছে, নোট ডাউন করবে। 160 কিলোমিটার চওড়া বলছি, ভুল বলেছি। 160 কিলোমিটার লম্বা ও 3 কিলোমিটার চওড়া হতে লক্ষ্য করা যায়। 3 কিলোমিটার চওড়া হয়, এবং ক্ষেত্র বিশেষে এর উচ্চতা কিন্তু ডিফারেন্ট হতে পারে। তবে উচ্চ যদি বলতে হয় তাহলে আমরা 45 থেকে 50 মিটার বলতে পারি। তাহলে লিখে নাও, এর উচ্চতা কত? এর উচ্চতা হচ্ছে 45 to 50 মিটার। হ্যাঁ কি না? অসুবিধা নেই। এই গেল শৈলশিরা। তাহলে কখনো যদি প্রশ্ন করা হয় তোমাদেরকে যে এই যে স্যান্ড রিজ, এটা কোথায় লক্ষ্য করা যায়, কেউ বলতে পারবে? এনি আইডিয়া? কোন বাস্তবিক কোথায় এটা লক্ষ্য করা যায়? স্যান্ড রিজ কোথায় লক্ষ্য করা যায়? এটা কি যদি কোশ্চেন দেয়, যদি যে কোথায়, পৃথিবীর কোথায় এরকম স্যান্ড রিজ লক্ষ্য করা যায়, বলতে পারবে? দেখো, স্যান্ড রিজ নর্মালি লক্ষ্য করা যায় দক্ষিণ চীন সাগরের নিকটবর্তী অঞ্চল। ঠিক আছে, জাস্ট একটা ছোট্ট এখানে ইনফরমেশন অ্যাড করে লিখে রাখো, আমার এখানে লেখার জায়গা নেই তাই এদিকে লিখছি, যে দক্ষিণ চীন সাগরে কিন্তু খুব ভালো তীরবর্তী অংশে এই ধরনের শৈলশিরা লক্ষ্য করা যায়। এছাড়া কিন্তু ভূমধ্য সাগরীয় অঞ্চলেও কিন্তু এই ধরনের আহ, একটা শৈলশিরা কিন্তু লক্ষ্য করা যায়। লিখে নাও, ভূমধ্যসাগরীয় অঞ্চল, ভূমধ্যসাগরের পশ্চিম তীরের অঞ্চলগুলিতে এই ধরনের শৈলশিরা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এই ইনফরমেশনগুলো আমার জন্য গুরুত্বপূর্ণ। লেখা হয়েছে সেকেন্ড। সেকেন্ড যেটা আলোচনা করা শুরু করব সেটা হচ্ছে লোয়েজ। এই লোয়েজ বলতে কি, আমি কথাটা বললাম যে এটা জার্মান ওয়ার্ড লস থেকে এসেছে, যার অর্থ হচ্ছে সূক্ষ্ম পলি, অর্থাৎ বায়ুবাহিত অতি সূক্ষ্ম বালিকণা বা সূক্ষ্ম পলি, বহু দিন ধরে বা বহু কাল ধরে বারবার অদক্ষিপ্ত হয়ে বা অবক্ষিপ্ত হয়ে যে বিশেষ সমভূমির সৃষ্টি করে, যে বিশেষ সমভূমির সৃষ্টি করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় লোয়েস বলে। মনে থাকবে, এই লোয়েস ভালো করে শুনবে, কোথায় সৃষ্টি হয়েছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখো, সৃষ্টি করছে বালির দ্বারা, সেই বালির কিন্তু ব্যাস বড্ড কম, পলির মতো ব্যাস। তাহলে বালি দ্বারা সৃষ্টি হচ্ছে সমভূমি। কোথায় সৃষ্টি হচ্ছে? নোট ডাউন করো, যে হোয়াংহো নদীর অববাহিকা, হোয়াংহো নদীর অববাহিকা। ওকে, এই হোয়াংহোকে কি বলা হয়? এই হোয়াংহোকে বলা হয় চীনের দুঃখ, কি না, অববাহিকা। এবার মনে হতে পারে যে হোয়াংহো নদীর অববাহিকা তো বুঝলাম, এখানে সঞ্চিত হয়ে সুদীর্ঘ সুবিস্তীর্ণ অঞ্চল যাবৎ একটা সমভূমি গঠিত হচ্ছে। তাহলে এর বালির উৎস কি? ব্যাখ্যাটা লিখে রাখতে পারে। এক্সট্রা ইনফরমেশন বলে রাখছি যে গোবি মরুভূমি থেকে এই বালুকা রাশি উড়ে এসে এই সমভূমি গঠন করে। এটা আমি আর লিখছি না, তোমরা পারলে একটু নোট ডাউন করে নাও, যে গোবি মরুভূমি থেকে উড়ে এসে এই বালুকা রাশি হুয়াংহো নদীর অববাহিকা অঞ্চলে বিস্তীর্ণ সমভূমি গঠন করছে। লেখা হয়েছে, একটু রেসপন্স করো। লিখতে পেরেছো? হ্যাঁ কি না? দেখো, এই পয়েন্টগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে বালির তরঙ্গ। বালির তরঙ্গ বলতে কি? দেখো, বালির তরঙ্গ এই যেমন সমভূমি যেমন হয়েছে না, এটা বায়ু প্রবাহের দিকের উপর ভিত্তি করে সমভূমি না হয়ে বিভিন্ন দিক বরাবর একটা ঢালের সৃষ্টি করে। ঠিক আছে, একে বলা হয় বালির তরঙ্গ। কথাটা মনে থাকবে। এটাকে আর একটা স্পেশাল নাম বলা হয়, কি বলা হয় জানো? বালুকা উর্মি। ঠিক আছে, এটাই কিন্তু বালুকা উর্মি বলা হয়। কোনো একটা প্র্যাকটিস সেটে খুব সম্ভবত পুলিশের পরীক্ষায় একটা কোশ্চেন এসেছিল, বালুকা উর্মি কি? বালুকা উর্মি হলো বালির বিশেষ তরঙ্গ। ওকে, মনে থাকবে, এগুলো কিন্তু কোশ্চেনের জন্য গুরুত্বপূর্ণ। যদি কি বালুকা উর্মি কি বা স্যান্ড ডিপেল বা বালির তরঙ্গ কি, এগুলো যদি জানতে লিখতে হয়,
তাহলে জাস্ট লিখে নাও যে অসমতল ভূপৃষ্ঠে অসমতল ভূপৃষ্ঠে বালুকা রাশি সঞ্চিত হয়েছে তরঙ্গ আকার ভূমিরূপ সৃষ্টি করে। জাস্ট এইটুকু লিখে রাখো, জাস্ট এইটুকু লিখে রাখো। লেখা হয়েছে। দেখো তোমরা যদি নর্মাল কোনো মরুভূমি দেখো, নর্মাল কোনো মরুভূমি দেখো, বা কোনো দেখবে একটা নদীর তীরবর্তী অংশ দেখো, বা সমুদ্র তীরবর্তী বালুকা রাশি দেখো, সেখানে দেখবে বালুকা রাশিটা কিন্তু সমভূমিক নয়। তাহলে এগুলো কোথায় পাওয়া যায়? এগুলো হচ্ছে এই সমস্ত অংশে যেখানে ভূপৃষ্ঠটা মানে সমতল নয়, ভূপৃষ্ঠটা অসমতল। তাহলে সেখানে যে সঞ্চিত যে বালুকা রাশি সঞ্চিত হচ্ছে, এই সঞ্চিতটা মানে হচ্ছে কিভাবে? এই হচ্ছে কিন্তু এই কোনো বাড়ি উড়ে এসে বা পলি উড়ে এসে সঞ্চয়ের ধরনটা কিরকম? সঞ্চয়ের ধরনটা কিন্তু একটা বিশেষ প্রক্রিয়া আছে। এই প্রক্রিয়া হচ্ছে লম্ফদান প্রক্রিয়া। এতটা গভীরে ঢোকার দরকার নেই। এই প্রক্রিয়া কি করে? বিভিন্ন ঢালে, যেহেতু সমতল নয়, বিভিন্ন ঢালে কিন্তু সঞ্চিত হয়। এই সঞ্চয়ের ফলে একটা অসমতল ঢেউ খেলানো ভূমিরূপ, বালির ভূমিরূপ গঠিত হয়, যাকে স্যান্ড রিপেল বলা হয়। মনে থাকবে? এবার একই প্রশ্ন, এই স্যান্ড রিপেল বা বালুকা উর্মি বা বালির তরঙ্গ কোথায় পাওয়া যায়? বলা যাবে। এটা কোথায় পাওয়া যাচ্ছে? বাস্তবিক কোন এক্সাম্পল আমরা দিতে পারি যে কোন কোন ক্ষেত্রে এরকম এইরকম স্যান্ড রিপেল লক্ষ্য করা যায়? বলা যাবে? এনি আইডিয়া? দেখ, এটার ক্ষেত্রে সেরকম কোনো আমাদের উদাহরণ বলার দরকার নেই। লিখে রাখো মরুভূমি। অর্থাৎ যে কোনো মরুভূমি অংশে এইরূপ ভূমিরূপ কিন্তু গ্রহণ করা যায়। এই স্পেশালিটিস মানে স্পেশাল সেই অর্থে এক্সাম্পল আমাদের না হলেও, না বললেও চলবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, মানে এমনি জাস্ট এটা মনে রাখলেই চলবে যে কোনো মরুভূমি অংশে কিন্তু এই ধরনের ভূমিরূপ লক্ষ্য করা যায়। এই ভূমিরূপটা গঠিত হচ্ছে কিসের দ্বারা? এই ভূমিরূপ গঠিত হয় বালুকা রাশির সঞ্চয়ের দ্বারা। তবে অনেক সমুদ্র তীরবর্তী যেগুলো বিচ অঞ্চল বলি, সেই বিচ অংশে কিন্তু এইরকম ভূমিরূপ লক্ষ্য করা যায়। তবে সেটা হয় কিসের জন্য? সেটা হয় জলের স্রোতের কারণে। সেটা কিন্তু বায়ুর সঞ্চয় কার্য নয়, সেটা জলের ঢেউ আসছে আবার ভাটার সময় চলে যাচ্ছে। এই যে জল আসা যাওয়া, এইখানে দেখবে একটা একটা এরকম স্যান্ডেপুল তৈরি হতে পারে। তবে সেটা কিন্তু বায়ু সঞ্চয় কাজ একেবারেই নয়। হচ্ছে চল নেক্সট আমাদের যেটা জানার প্রয়োজন, যে বালির পাত বা স্যান্ড সিট কি? বালির পাত কি? এটাও কিন্তু মরুভূমিতেই মেনলি হয়। তাহলে মরুভূমি অঞ্চলে সমতল অংশে যদি মানে বালি সঞ্চিত হয়, তাহলে নিচের একটা নর্মাল বালি, উপরে একটা পাতলা বালি। তাহলে এই ক্ষেত্রে কি হয়? একটা নিচের যে নর্মাল যে মরুভূমির বালির উপর যে পাতলা বালির স্তর একটা তৈরি হচ্ছে, বালির যে স্তর, এই স্তরটাকেই কি বলা হয়? এই স্তরটাকেই বলা হয় স্যান্ড স্ট্রিট। মনে থাকবে? এই স্তরটাকেই বলা হয় স্যান্ড স্ট্রিট। ওকে? স্যান্ড বলতে বালি, সিট বলতে পাত। এই স্যান্ড সিট হলো বালির আস্তরণ। এটা কোথায় লক্ষ্য করা যায়? এটা নোট ডাউন করো, লিবিয়ার সেলিমা। নোট ডাউন করো সেলিমা। এখানে এই মরুভূমিতে কিন্তু খুব ভালোভাবে এইরকম স্যান্ড সিট লক্ষ্য করা যায়। লিখে রাখো সেলিমা ব্যাকেটে লিবিয়া। লেখা হয়েছে, রেসপন্স করবে প্রত্যেকে। নেক্সট পেজে যাবো এবার। হয়েছে মোটামুটি, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। চল নেক্সট আমরা হেডিং করো বালিয়াড়ি বলে। এই বালিয়াড়ি কিন্তু অন্যতম বড় টপিক। আমরা কিন্তু বালিয়াড়ি একটু ডিটেলসে আলাপ করে রাখতে হবে। দেখো বালিয়াড়ি কাকে বলে তোমরা একটা মনে মনে ছবি একটা ভেবেই নিয়েছো, বা প্রত্যেকেই এই সম্বন্ধে কিছুটা ওয়াকিবহল রয়েছে। তাহলে কাউকে যদি প্রশ্ন করা হয় বালিয়াড়ি কি, তোমরা কি বলবে যে বালিয়াড়ি কাকে বলে? আমরা কি জানি যে কোনো বালুকা সমৃদ্ধ বায়ু প্রবাহ পথে কোনো যদি প্রতিবন্ধকতা পায়, তাহলে সেখানে জমা হতে থাকে, জমতে জমতে উঁচু ঢিপি বা স্তূপ তৈরি করে, তাকে কিন্তু বালিয়াড়ি বলে। এই বালিয়াড়িকে আমরা ভাগ করব, শ্রেণীবিভাগ করব। তাহলে বালিয়াড়ি যে শ্রেণীবিভাগ করব, কিসের ভিত্তিতে করব? একটা হচ্ছে নোট ডাউন করে নাও, অবস্থান অনুসারে। খুব গুরুত্বপূর্ণ, অবস্থান অনুসারে নোট ডাউন করবে, অবস্থান অনুসারে। আর একটা কি? আকৃতি ও গঠন অনুসারে। হচ্ছে আকৃতি ও গঠন অনুসারে। একটা হচ্ছে অবস্থান অনুসারে, একটা হচ্ছে আকৃতি ও গঠন অনুসারে। এইভাবে কিন্তু আমরা
এই বালিয়াড়ির ভাগ করব এবং এই ভাগের এই আলোচনাতেই কিন্তু টোটাল বালিয়াড়িটা কমপ্লিট করব। তাহলে দেখো, এই যে অবস্থান অনুযায়ী যে আমরা ভাগ বলছি, এই অবস্থান অনুযায়ী বলতে ভাগ যদি আলোচনা করতেই হয় তাহলে কটা ভাগে ভাগ করতে পারি? এই অবস্থান অনুযায়ী যদি ভাগ করা হয়, একে মোটামুটি ৫টা ভাগে ভাগ করব। ঠিক আছে? ৫টা ভাগে ভাগ করব, ডিটেলসে দেখে নিই। ৫টা। প্রথমে কি? ১ নম্বর নোট ডাউন করো, ভালো করে শুনবে কিন্তু, অবস্থান অনুযায়ী বলেছি। ১ নম্বর নোট ডাউন করো যে মস্তক বালুয়ারি। মস্তক মস্তক বালুয়ারি। আচ্ছা, বালিয়াড়ির ইংলিশ কি কেউ জানো? বালিয়াড়ির ইংলিশ, একটু ইংলিশ টার্মগুলোর সঙ্গে পরিচিত হওয়াটা দরকার। বালিয়াড়ির ইংলিশ কি? বালিয়াড়ির ইংলিশে স্যান্ড ডিউন। নোট ডাউন করে নাও, স্যান্ড ডিউন মানে বালিয়াড়ি। তাহলে প্রথমে আমরা করলাম মস্তক বালিয়াড়ি। মস্তকের পর নোট ডাউন করে নাও যে পুচ্ছ বালিয়াড়ি। পুচ্ছ বালিয়াড়ি। পুচ্ছ বালিয়াড়ি। পুচ্ছ বালিয়াড়ির পর নোট ডাউন করো যে অগ্রবর্তী বালিয়াড়ি। অগ্রবর্তী বালিয়াড়ি। অগ্রবর্তী বালিয়াড়ি। অগ্রবর্তী বালিয়াড়ির পর নোট ডাউন করো যে পার্শ্ব বালিয়াড়ি। পার্শ্ব বালিয়াড়ি। এইবার এই ব্যাপারগুলো একটু আলোচনা করে নেওয়া দরকার যে কোনটাকে কি বলে। তাহলে বালিয়াড়ি কাকে বলে আমরা ক্লিয়ার। মস্তক বালিয়াড়ি বলতে বায়ুর গতিপথে যদি কোনো প্রস্তরখণ্ড থাকে তাহলে কি হয়, যে বালিয়াড়ি গঠিত হয় তার মানে একটা অংশে বালিয়াড়ি মনে হচ্ছে যে অনেকটা বেশি ঢিপি তৈরি করেছে এবং তার বাকি পার্টটা কি, বাকি পার্টটা একটা সরু মানে লেজের মনে বেরিয়ে গেছে। তাহলে কোনো বালিয়াড়ির যদি একটা অংশ বৃহৎ হয় তখন তাকে মস্তক বালিয়াড়ি বলে, এবং তার যে লেজের ন্যায় সরু অংশ চলে গেছে তাকে বলা হয় পুচ্ছ বালিয়াড়ি। কথাটা মনে থাকবে, হ্যাঁ কি না? এরপরে অগ্রবর্তী বালিয়াড়ি কোনটা? মস্তক বালিয়াড়ির একটা স্পেশাল পার্ট হচ্ছে অগ্রবর্তী বালিয়াড়ি। তাহলে মস্তক বালিয়াড়ির কিছুটা আগে ওই বালিয়াড়ির কারণে যদি আরেকটা বালিয়াড়ির সৃষ্টি হয় তখন তাকে অগ্রবর্তী বালিয়াড়ি বলে, হ্যাঁ কি না? এরপরে এই যে অগ্রবর্তী বালিয়াড়ি বা মস্তক বালিয়াড়ি বা পুচ্ছ বালিয়াড়ি, এই তিনটে বালিয়াড়ির পাশে যে বিশেষ বালিয়াড়ির সৃষ্টি হবে, পাশে ঠিক পরবর্তী অংশে ওই বালিয়াড়িগুলির কারণে, মস্তক বালিয়াড়ির কারণে বা পুচ্ছ বালিয়াড়ির কারণে বা অগ্রবর্তী বালিয়াড়ির কারণে যে বিশেষ বালিয়াড়ি সৃষ্টি হচ্ছে এই বালিয়াড়িগুলির পাশে তাকে বলা হয় পার্শ্ব বালিয়াড়ি। বোঝাতে পেরেছি, হ্যাঁ কি না? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বোঝা গেছে? আবার পার্শ্বর পরে যেটা হয় সেটা আমি লেখাইনি, তাকে বলা হয় পরবর্তী বালিয়াড়ি। ঠিক আছে? তাহলে ইংলিশে টার্মগুলো ইউজ করে নিই, একটু জেনে নিই। মস্তক বালিয়াড়ি মানে হচ্ছে হেড ডিউন, পুচ্ছ বলতে টেল, অগ্রবর্তী বলতে অ্যাডভান্সড, অগ্রবর্তী বলতে অ্যাডভান্স, আর পার্শ্ব বলতে ল্যাটারাল। ঠিক আছে? মনে থাকবে, একই না? কোনো ডাউট, কোনো সমস্যা হলে আমাকে বলো। বোঝা গেছে? চলো, এবার আকৃতি অনুযায়ী ভাগ। দেখো, আকৃতি অনুযায়ী যদি ভাগ আমরা বলি তাহলে কয়েকটা ইম্পর্টেন্ট আমাদের ভাগ আমাদের জানতে হয়, তো যেইগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। যেমন প্রথম ১ নম্বর, এক একটা ভাগ আলোচনা করব, সেই ভাগ ডিসকাস করব। ১ নম্বর নোট ডাউন করো, বারখান। বারখান। এই বারখান কাকে বলে? দেখো, বারখান কথাটা এসছে না একটা তুর্কি ওয়ার্ড, বারকান থেকে, BARKAN। এই বারকান কথার অর্থ বালির পাহাড়। অর্থাৎ ভালো করে শুনবে, কোনো বায়ু যখন যাচ্ছে সেই বায়ুর প্রবাহ পথে যদি আড়াআড়িভাবে একটি অর্ধচন্দ্রাকৃতি, তাহলে ফার্স্ট পয়েন্ট নোট ডাউন করো, অর্ধচন্দ্রাকৃতি যে বালিয়াড়ি তাকেই কি বলা হয়? তাকেই বলা হয় বারখান। মনে থাকবে। এর পরের পয়েন্ট, এই বারখান কোথায় লক্ষ্য করা যায়? সব থেকে ভালো বারখান লক্ষ্য করা যায় সাহারা মরুভূমিতে। নোট ডাউন করে নাও, খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ কি না? তাহলে আমরা বারবার বলেছি যে এই যে বারখান বললাম এটা কিসের ভিত্তিতে ভাগ করেছি? এটা আকৃতি ও গঠন। তাহলে এই পয়েন্টটা কিন্তু ইম্পর্টেন্ট যে এই বারখান দেখতে কেমন। বারখান দেখতে হচ্ছে অর্ধচন্দ্রাকৃতি, হ্যাঁ কি না? মনে থাকবে। নেক্সট নেক্সট আমাদের জানার প্রয়োজন যে যে তির্যক বালিয়াড়ি। নোট ডাউন করবে,
তির্যক বালিয়াড়ি। তির্যককে ইংলিশে বলে ট্রান্সভার্স ডিম। তাহলে বায়ুর গতিপথের সঙ্গে আড়াআড়িভাবে যে বালিয়াড়ি গড়ে ওঠে তাকে বলা হয় তির্যক বালিয়াড়ি। মনে থাকবে, এই তির্যক বালিয়াড়ি লিখে রাখো, এর গঠন কিরকম? এর গঠন হচ্ছে আড়াআড়ি। নোট ডাউন করে নাও, এর গঠন হচ্ছে আড়াআড়ি ভাবে। ওকে, গতিপথের সঙ্গে আড়াআড়িভাবে যে বিশেষ বালিয়াড়ি গঠিত হয় তাকে তির্যক বালিয়াড়ি বলে। এই তির্যক বালিয়াড়ি কোথায় লক্ষ্য করা যায়? কোশ্চেন আসে, নোট ডাউন করে নাও, যে কালাহারি মরুভূমি। কালাহারি মরুভূমিতে কিন্তু তির্যক বালিয়াড়ি লক্ষ্য করা যায়। হচ্ছে হ্যাঁ কি না? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট, তির্যক বললাম, এরপরে অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। তির্যক আছে মানে অনুদৈর্ঘ্য থাকবেই থাকবে, হ্যাঁ কি না? খুব গুরুত্বপূর্ণ অনুদৈর্ঘ্য বালিয়াড়ি। তির্যক মানে ট্রান্সভার্স, অনুদৈর্ঘ্য বলতে সিফ, এটাকেই কিন্তু সিফ বলা হয়। ভালো করে নোট ডাউন করে নাও, SEIF। অনেক বইতে দেখবে দন্তেশ্বয় হস্যি ফ বলা হয়। সিফ কথাটা একটা কিন্তু আরবি ওয়ার্ড, যার অর্থ কি? তরবারি। অর্থাৎ এই বালিয়াড়ি দেখতে কিরকম? তরবারি সদৃশ্য। ওকে, তরবারি সদৃশ্য, মনে থাকে যেন, এই বালিয়াড়ি দেখতে হচ্ছে তরবারি সদৃশ্য, মনে থাকে যেন। ওকে, খুব গুরুত্বপূর্ণ মনে রাখার ব্যাপার। এই বালিয়াড়ি কোথায় লক্ষ্য করা যায়? সিফ কোশ্চেন আসে। বারখান কোথায়, ট্রান্সভার্স কোথায়, সিফ কোথায়? প্রচুর গুরুত্বপূর্ণ। নোট ডাউন করে নাও, যে ভারতের থর মরুভূমি, তারপরে হচ্ছে সিমসন মরুভূমি। সিমসন মরুভূমি যদি জিজ্ঞেস করি কোন দেশ, কি বলবে? দেখো, একটা কোশ্চেনের মধ্যে কিন্তু অনেক কোশ্চেন লুকিয়ে আছে। থর ভারত আমরা প্রত্যেকেই জানি, সিমসন কোথায় কেউ জানো? লিখে রাখো অস্ট্রেলিয়া। আমি অস্ট্রেলিয়া বলি, এরকম AUS লিখলাম। আচ্ছা, কালাহারি কোথায়? কালাহারি কিন্তু আফ্রিকা। খেয়াল রেখো, এই ইনফরমেশনগুলো কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হয়েছে। দেখো, নেক্সট আমাদের জানার উচিত আজকে শেষ টপিক, সেটা হচ্ছে একলে বালিয়াড়ি। একটু লাস্ট নোট ডাউন করে নাও, 4টে পার্ট। একলে, ওকে, অজফলা আকার ক লয়কা, অ্যাকচুয়ালি SKLE, একলে। একলে কি হয় ভালো করে শুনবে। বারখান কাকে বলে বলেছি? অর্ধচন্দ্রাকৃতি। এই একলে কি জানো? এই একলে অনেকগুলো বারখান যদি পাশাপাশি অবস্থান করে, তাতে কি মনে হয়? যে একটা একটা মানে এগিয়ে পিছিয়ে সাপের ন্যায় একটা আঁকা বাঁকা অংশ। যেমন দেখো, নিজেই কল্পনা করে দেখো, যে একটা তোমার ভালো করে আমি ছবি আঁকার চেষ্টা করছি। দেখো, এইরকম যদি অনেকগুলো পাশাপাশি রয়েছে তোমার বারখান, হ্যাঁ কি না? অনেকগুলো পাশাপাশি বারখান, একটা এরকম, তারপরে এরকম, তারপরে এরকম, এরকম। এই যে বারখানগুলো যদি পাশাপাশি থাকে, প্রতিটা দেখতে অর্ধচন্দ্রাকৃতি, কিন্তু তারা পাশাপাশি একাধিকভাবে অবস্থান করছে বলে একটা সাপের মতো দীর্ঘ দেহ সৃষ্টি করছে। এটা কি বলা হয়? কি? একলে। মনে থাকবে, হ্যাঁ কি না? গুরুত্বপূর্ণ কিন্তু। তাহলে লিখে নাও, পাশাপাশি অনেকগুলি বারখান একত্রিত হয়ে সাপের নয় দীর্ঘ আঁকামাখা দেহের সৃষ্টি করে, তাই কি বলা হয়? তাকে বলা হয় একলে বালিয়াড়ি। হচ্ছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মনে রাখার ব্যাপার। হচ্ছে, কোনো অসুবিধা থাকলে, কোনো সমস্যা থাকলে আমাকে জিজ্ঞাসা করবে। লেখা হয়েছে সহজ টপিক, কিন্তু শুধুমাত্র এই টপিকের মধ্যে প্রচুর ইনফরমেশন আছে, মানে অনেকগুলো ইনফরমেশন নিয়ে তবে এই টপিকটা মানে তৈরি। ইনফরমেশনগুলোই পরীক্ষার আসে। ওকে, লেখা হলে বলবে আমাকে। হচ্ছে, অসুবিধা নেই। স্যার চল, এই বালিয়াড়িটা স্যার কোথায় দেখা যায়? হ্যাঁ আমি অবশ্যই মানে স্যার অবশ্যই বারখান তির্যক অনুদৈর্ঘ্য যেমন। সাহারা, হ্যাঁ। সাহারা অবশ্যই বলবো আমি। নোট ডাউন করে নাও, সাহারা সব থেকে মানে সাহারা মানে মরুভূমির পশ্চিম অংশে এটা কিন্তু লক্ষ্য করা যায়। বিশেষ করে মরক্কো অংশে যে সাহারা রয়েছে সেটা কিন্তু লক্ষ্য করা যায়। তবে কিছুদিন আগে এরকম লক্ষ্য করা গেছে আমাদের থর মরুভূমিতেও এই একলের সন্ধান কিন্তু পাওয়া গেছে। ঠিক আছে, চল। তাহলে এই যে টপিকটা বললাম, এটা কি? বালিয়াড়ির ভাগ। বালিয়াড়ির থেকে কিন্তু আমরা মানে পরপর নোট ডাউন করে না, শুধুমাত্র করে থাকে বালিয়াড়ি টপিকের ওপর। ওকে, এরপরে দেখো, বালিয়াড়ির মোটামুটি মানে আমরা যে টপিকটা বলেছিলাম প্রায় কমপ্লিট। দুটো টপিক আমাদের নোট ডাউন করতে হবে, যেটা দিয়ে কোশ্চেন এসছে বলে আমি নোট ডাউন করিয়ে রাখছি। আচ্ছা, লেখা হয়েছে প্রত্যেকে, নেক্সট পেয়ে যাই, রেসপন্স করবে। হ্যাঁ স্যার। চলো,
নেক্সট নোট ডাউন করে হেডিং করো, দুটো টপিক লেখানো বাকি আছে। হেডিং করে নাও বিশেষ বালিয়াড়ি। বিশেষ বালিয়াড়ি, এটা দিয়ে কোশ্চেন এসছে, একটু লিখে নেওয়া দরকার। বিশেষ বালিয়াড়ি। পরবর্তী ক্লাসে কিন্তু আমরা আলোচনা করব যে ক্ষয় কাজ। দেখো, বিশেষ বালিয়াড়ি যে বললাম, এর মধ্যে প্রথম তোমরা নোট ডাউন করবে যে দ্রাস। দ্রাস, এই দ্রাস কিন্তু মানে বেঙ্গলি ওয়ার্ড তো একেবারেই নয়, এটা কিন্তু পুরোপুরি ল্যাটিন ওয়ার্ড, DRAAS, দ্রাস। এই দ্রাস কাকে বলে বা দ্রাস বলতে আমরা কি বুঝি? দেখো ভালো করে শোনো। বায়ুর গতিপথে সমান্তরালভাবে গঠিত তিমির ন্যায়, মানে তিমি মাছের পিঠের ন্যায় যে বালিয়াড়ি, তাকে কি বলা হয়? তাকে বলা হয় দ্রাস। লিখে নাও, তিমি মাছের ন্যায় গঠনাকৃতি। তিমির ন্যায় গঠনাকৃতি। তাহলে কোশ্চেন এটা এসছিল, তিমি মাছের ন্যায় গঠনাকৃতি বালিয়াড়ি কি নামে পরিচিত? এটা কিন্তু দ্রাস নামে পরিচিত। মনে থাকবে। এটা কোথায় লক্ষ্য করা যায়? এটা লক্ষ্য করা যায় সেই সাহারা মরুভূমি। ওকে, সাহারা মরুভূমি এতটাই বড়, এখানে বহু ভেরিয়েশন লক্ষ্য করা যায়। ঠিক আছে, চল। দ্রাস বললাম, তারপর নোট ডাউন করবে হেয়ার পিন ডিউন। ঠিক আছে, হেয়ার পিন, এটাকে অনেক বাংলা বইতে লেখা থেকে চুলের কাঁটার ন্যায় বালিয়াড়ি একদম পুরো ট্রান্সলেট করে দিয়েছে, তবে এটাকে আমরা হেয়ার পিন ডিউন নামেই পড়বো। ওকে, হেয়ার পিন ডিউন বলতে যেটা কাঁটার ন্যায় বালিয়াড়ি। তাহলে হেয়ার পিন ডিউন বলতে আমরা কি বুঝি? যেখানে প্রবল বায়ু প্রবাহের পরে, প্রবল বায়ু প্রবাহের পরে খুব সূক্ষ্ম সংকীর্ণ বালিয়াড়ি সমান্তরালভাবে অবস্থান করলে। নোট ডাউন করো, এর দুটো পয়েন্ট কিন্তু নোট ডাউন করা দরকার। বালিয়াড়িগুলো পরস্পর সংকীর্ণ হবে এবং পরস্পর সমান্তরাল হবে। ওকে, সমান্তরাল হবে, সংকীর্ণ ও সমান্তরাল। তাহলে এই সংকীর্ণ আর সমান্তরাল বালিয়াড়ি যদি একটা অংশে একই সঙ্গে পরপর অবস্থান করে, তখন আমরা কি বলতে পারি? বলতে পারি যে এই টাইপের বালিয়াড়িকে চুলের কাঁটার ন্যায় আকৃতিবিশিষ্ট বালিয়াড়ি বা হেয়ার পিন ডিউন হচ্ছে। হ্যাঁ কি না? গুরুত্বপূর্ণ কিন্তু। এবার যদি প্রশ্ন করা হয় এই রকম হেয়ার পিন ডিউন কোথায় লক্ষ্য করা যায়, এটা মেনলি লক্ষ্য করা যায় যে চীন উপসাগরের উপকূলবর্তী অঞ্চল। লিখে রাখো, চীন সাগরের, দক্ষিণ চীন সাগর, অফকোর্স দক্ষিণ চীন সাগর। লিখে রাখো, দক্ষিণ চীন সাগরের সাগরের উপকূলবর্তী অঞ্চল। ওকে, উপকূলীবর্তী অঞ্চল, এখানে কিন্তু এই রকম একটা ডিউন লক্ষ্য করা যায়। ঠিক আছে, মনে থাকবে। দেখো, এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। মেনলি এই টাইপের কোশ্চেন কিন্তু আসতে আমরা লক্ষ্য করি। হচ্ছে, ভালো করে দেখো, কোনো অসুবিধা থাকলে বলবে। এবার যদি প্রশ্ন করা হয় যে এতগুলো যে বালিয়াড়ি পড়লাম, এতগুলো বালিয়াড়ির মধ্যে পৃথিবীতে কোন ধরনের বালিয়াড়ি সব থেকে বেশি সংখ্যায় বর্তমান, কি হবে? তখন কিন্তু অ্যান্সার হবে, কেউ বলতে পারবে? গেস করবে কোন ধরনের বালিয়াড়ি সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়? অ্যান্সার হবে বারখান। একটা স্টার দিয়ে লিখে নাও যে পৃথিবীতে সর্বাধিক প্রাপ্য বালিয়াড়ি। লেখা হয়েছে? হ্যাঁ কি না? রেসপন্স করবে। হয়েছে না হয়নি? হ্যাঁ কি না? লিখেছো তো? চল, নেক্সট দিন আমরা দেখো, প্রথম দিন আমরা এই টপিকটা আলোচনা করে নিলাম। নেক্সট দিন আমরা আলোচনা করব বায়ুর ক্ষয়কার্যের দ্বারা গঠিত ভূমিরূপ। সেটা কিন্তু আরেকটু কঠিন, কারণ সেখানে তিনটে পদ্ধতি জানতে হবে। একটা অবনমন পদ্ধতি, অবঘর্ষ পদ্ধতি, আর একটা অপসারণ বা ঘর্ষণ পদ্ধতি। তার দ্বারা কি কি গঠিত হচ্ছে, নামগুলো তোমরা অনেকে শুনতে পারবে। মরুদ্যান, ইয়ারদং, তারপরে হচ্ছে গৌড়, এই ব্যাপারগুলো মোটামুটি তোমরা শুনেছো। এইগুলো কিন্তু পরের দিন আমরা আলোচনা করব। তারপরে বেশ কিছু ইনফরমেশন, যেগুলো শুধুমাত্র যে বায়ু নয়, বায়ু এবং জলরাশি সমন্বিত যে বায়ু ভূমিরূপ, সেইগুলো কয়েকটা ডিসকাস করলে এই টপিকটা কিন্তু কমপ্লিট। ঠিক আছে, হয়েছে মোটামুটি? নোট ডাউন করেছো? চল, আজকে তাহলে এতটাই থাক। তোমরা কিন্তু এই টপিকগুলো আস্তে আস্তে, পরীক্ষা দেরি আছে, পরীক্ষার নোটিফিকেশন কবে আসবে এই মুহূর্তে বলতে পারছি না। আশা করব মার্চ এপ্রিলের মধ্যে তো নেওয়া উচিত। তো এখন নোটিফিকেশন আসার কোনো সম্ভাবনা সেই অর্থে নেই, অন্তত নভেম্বরের দিকে আসতে পারে। তো নভেম্বর বা ডিসেম্বরে আসবে, মার্চে হয়তো পরীক্ষা। এই টপিকগুলো, সোশ্যাল টপিকগুলো একটু ভালো করে প্রত্যেকে রেডি করো।
ঠিক আছে? তার আগে গ্রুপ সি গ্রুপ ডি নোটিশ বেরিয়ে গেছে। খুব সম্ভবত ৪ঠা এবং ১১ই জানুয়ারি পরীক্ষা। ওটার জন্য ভালো করে পড়ো। পিএসসি ক্লার্কশিপ আসছে, পিএসসি ক্লার্কশিপের জন্য পড়ো। এইগুলো একটু মানে এগুলোর সঙ্গে, সঙ্গে কিন্তু বাকি পরীক্ষাগুলো একটু উপর ফোকাস রেখো। ঠিক আছে? চলো। আজকে তাহলে এতটাই।